বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করলাম। এটা ছিল ঈদের দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি গরু গোস্ত মুরগিটা ভিজিয়ে নিয়েছি। চাঁদ রাতের দিন সেভেন আপু বুরহানি এনেছিল, তা ভুল করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাও নামিয়ে নিয়েছি। এখন আমি ময়দার সেমাইটা রান্না করার জন্য দুধ জাল করে নিতেছি। আমার সাথে সকাল ৭টা বাজে আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে। ঘুম থেকে উঠে ও বলতেছে, আম্মু আমাকে গোসল করিয়ে দাও। ঈদের দিন ওদেরকে ডাকতে হয় না, মসজিদে যে মাইক দিয়ে অ্যানাউন্স করে নামাজের জন্য সেই ডাকে ওরা উঠে যায়। তারপর তাইবা কিন্তু দুধের মধ্যে সেমাই দিতেছে, আর মাকে বললাম আপনি সেমাইটা একটু দেখে নামিয়েন, আমি তাইবাকে গোসল করে রেডি করে দিয়ে আসি। তারপর এই তো তাইবা রেডি হয়ে গিয়েছে, পাশে তাইবার বান্ধবী আমাদের পাশের রুমে থাকে, ওকে নিয়ে একটু হাঁটতেছে আর আমি ভিডিও করছিলাম। আর এদিক দিয়ে আমার বড় মেয়ে উঠেও রেডি হয়ে গিয়েছে। ভিডিওর এ পর্যায়ে এসে ভাই বোনদের একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি ছোট্ট মূল্যবান লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরো অন্যান্য জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন। এই যে ময়দার সেমাই রান্না হয়ে গিয়েছে, তারপর কিন্তু খাওয়াও হয়ে গিয়েছে। এখন ছোট পাতিলে একটু ঢেলে নিয়েছিলাম, সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকক্ষণ পরে আবার কিন্তু ভিডিওটা অন করেছিলাম। তো মেয়েরা রেডি হয়ে একটু চটপটি খেয়ে নিচ্ছে। ওরা কিন্তু সেমাই মিষ্টি জাতীয় খাবার তেমন খায় না। আর ওদেরকে রেডি করার পরে আমি এসেছি মূল রান্নার মধ্যে। ঈদের দিন কিন্তু আমার ছেলে-মেয়েরা আমার থেকেও বেশি ব্যস্ত থাকে। আর তাদের ব্যস্ততা হলো সালামি তোলা। এবারি ওবারি যেয়ে সালামি তোলা, তারপর কে কত টাকা সালামি পেল আমি আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব। আর ওদের এসব দৌড়াদৌড়ি, সালামি তোলা, ঘোরাঘুরি করার কারণে ওরা কিন্তু ঘরে সময় মতো একবেলাও খায় না। তো মুরগি রোস্ট করার জন্য প্রথমে আমি মুরগিগুলো ভেজে নিতেছি, আর বড় কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে একটা মুরগি দিয়ে দিলাম। ভেবেছিলাম যে দুইটার জায়গা হবে না, কিন্তু একটাকে সাইড করে তারপর আরেকটাও দিয়ে দিলাম, একসাথে দুইটা মুরগি ভাজা হচ্ছে। আর মুরগি দুইটাকে আমি ভালো একটা কাপড়ের টুকরা দিয়ে ওদের পা দুটা বেঁধে দিয়েছি। আমি দেখেছি বাবুর্চিরা যখন আস্তা মুরগি রোস্ট করে এভাবে মুরগির পা দুটা বেঁধে দেয়, আর নাহলে মুরগির পা বেঁধে না দিলে কড়াইয়ের মধ্যে ভাজতে গেলে বা রান্না করার সময় পা দুটা ছড়িয়ে থাকে। তো আমিও বাবুর্চিদের মতো দুইটা পা মুরগির বেঁধে দিয়ে ভেজে নিয়েছি। একদম এটা রান্না করার পরে এই পা দুইটা শুধু খাওয়ার আগে খুলে দিব। এই তো আমার দুইটা মুরগি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বাকি পিসগুলো যে আছে এক এক করে সবকিছু ভেজে নিব। আমার সব প্রিয় মিষ্টি আপুদের কিন্তু ঈদের ব্লগ আপলোড করা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার ঈদের ব্লগটা আপলোড করতে অনেক দেরি হয়ে গিয়েছে। একই তো অসুস্থ ছিলাম, তার উপরে আমার কাজের লোক ছিল না, সে ২৭ রোজায় ছুটি নিয়েছে। একা হাতে কাজ করে আমি কিন্তু অসুস্থ হয়ে যাই। আমার এমনিতে কোমর ব্যথার সমস্যা আছে, তারপরে এই যে গলার অবস্থা, গলা যদি একবার ভেঙে যায় তাহলে ১ মাসের মধ্যে আমার গলা ঠিক হতে চায় না। তো যাই হোক, মুরগিগুলো ভাজা শেষ হয়ে গেছে। এপাশে কিন্তু আমি পোলাও রান্না করেও নিয়েছি। এই যে পোলাওটা দমে দিয়েছি, আর মুরগি ভাজার পরে আমি ওই তেলের মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি পোলাওর মধ্যে দেওয়ার জন্য। রাত্রের বেলা কিছু মেহমান খাবে, আর দুপুরবেলা শুধু আমরা খাওয়ার জন্য এখানে ৩ পট চাউলের পোলাও আমি রান্না করেছি। আর পোলাও রান্না প্রায় শেষ, এখন শুধু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটু দমে রেখে দিব। আর পোলাও আর মুরগি রোস্টটা হয়ে গেলে আমার অর্ধেক রান্নায় শেষ হয়ে যাবে। পরে শুধু গরুর গোস্তটা বসিয়ে দিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিব, সেই সাথে অন্যান্য কাজও যা থাকবে তা করে নিব। তো রাতের বেলা আবার যখন মেহমান খাবে তখন কিন্তু আমি আবার গরম গরম পোলাও রান্না করে দিব। এখন শুধু আমাদের জন্যই এটুক রান্না করলাম। আর সাথে কিন্তু সাদা ভাতও রান্না করেছি, কারণ ১ মাস রোজা রাখার পরে আমি আমার শাশুড়ি মা এসব তৈলাক্ত খাবার খেতে পারি না। আর এই দুপুরের খাবারও আমরা কিন্তু খেয়েছি সেই ৩:৩০ ৪টার দিকে। দুপুরে রান্না বান্না শেষ করে আমরা শুয়ে একটা ঘুম দিয়েছিলাম। কারো মানে খাওয়ার প্রতি কোনো চাহিদা নেই। আর মুরগির রোস্ট রান্না করার জন্য আমি সব ধরনের মসলা ভালোভাবে কষিয়ে নিতেছি। ঈদের দিনটা আমাদের মোটামুটি ভালোই কেটেছিল আল্লাহর রহমতে। কিন্তু মাগরিবের পরে হয়েছে মস্ত বড় একটা বিপদ। বিপদ বলতে সন্ধ্যার পরে বিকট ২ টা আওয়াজ হয়েছে। ১ম আওয়াজে মনে হয়েছিল ট্রান্সমিটার ব্রাস্ট হয়েছে। ট্রান্সমিটার ব্রাস্ট হলে যেরকম শব্দ হয়, ওরকম ১ম একটা শব্দ হয়েছিল। তারপর আমরা কেউ ঘর থেকে বের হইনি। তারপর ২য় বার আরেকটা জোরে আওয়াজ হয়। তো ওই আওয়াজে সবাই দৌড়াদৌড়ি করে বারান্দায় বা রুম থেকে বের হয়ে যাচ্ছিল সবাই। যে কয়েকজন মানুষ ছিল সব মানুষই তো, বেশিরভাগ মানুষই তো দেশের বাড়ি চলে গিয়েছিল, ভাড়াটিয়ারা। তো যে কয়েকজন ছিল তো আমরাও দৌড়াদৌড়ি করতে লাগলাম। ভেবেছিলাম যে আগের মতো বুঝি ভূমিকম্প হচ্ছে বা
বাড়ির মধ্যে থাকাটা নিরাপদ নয়। ছেলে ও ছেলের বাবা এমনিতেই বাহিরে ছিল। আমি পরে মা ও ২ মেয়েকে নিয়ে রুমের মধ্যে তালা দিয়ে নিচে নেমে যাই। তো নিচে নেমে গিয়ে যা বুঝতে পেরেছি যে ১ম ভেবেছিল যে সবাই সিলিন্ডার ব্রাস্ট হয়েছে। পরে দেখি যে না, রাস্তার মধ্যে যে ড্রেন গিয়েছে ময়লার, ওই ড্রেন থেকে ময়লা ব্রাস্ট হয়েছে। এই ব্রাস্টের কারণে আশেপাশের সব বাড়ির এবং আমাদের বাড়িরও ময়লার ড্রেনের উপর যে স্ল্যাব দেওয়া থাকে ওই স্ল্যাব সরে যায় এবং একটা চায়ের দোকানদার খুবই ব্যথা পায়। উপর থেকে টিন পড়ে দোকানদারটার হাতের ৩ টা আঙ্গুলের মাথায় পড়ে যায়। তারপরে লোকটাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাওয়া হয়। তো ঈদের দিনে সন্ধ্যার পরে এই ঘটনা যখন হয়েছে, ঘটনার পরে মানে হাত পা সবারই কাঁপছিল। রুমে এসে অনেকক্ষণ এক জায়গায় বসে শুধু আলাপই করছিলাম যে কি থেকে কি হয়ে গেল। এমনিতে তো রাতের বেলা আমার মেহমান খাবে, আমাকে আবার আরেকটু রান্না করতে হবে। তো গ্যাস অফিসে ফোন দেওয়া হয়, গ্যাসের লোকজন এসে যখন পর্যবেক্ষণ করে, ওনারা পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে এটা গ্যাসের লাইনের সমস্যা ছিল না, এটা ময়লার লাইনেরই সমস্যা ছিল। যাই হোক, তারপর আমি আবার মানে স্থিরের মধ্যে আসি। আর এটা ছিল বিকালবেলা, মেয়েরা একটু ঘুরতে যাবে তার বাবার সাথে। আর আমি তো এমনিতে অসুস্থ ক্লান্ত ছিলাম, আমি আর যাইনি। তো মেয়েদেরকে ওর বাবার সাথে ঘুরতে পাঠিয়েছি, বেশি দূরে যাবে না, হয়তো একটু বাহিরে যেয়ে ঘোরাঘুরি করে হালকা পাতলা খেয়ে দিয়ে তারপর চলে আসবো। তো ওদের বাবাকে বললাম তুমি একটু মেয়েদের নিয়ে দাঁড়াও, তোমাদের একটু ভিডিও করি, ছবি তুলি। তো তারপর ওদের বাবা ওদের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে একটু ছবি তুললো, ভিডিও করলো। আর এই যে হচ্ছে রাতের বেলা, তো ওই ঘটনা বা বিপদের পরে আমি এইটুকু খাবারের আয়োজন করেছিলাম, বেগুন ভাজি করেছিলাম, পোলাও রান্না করেছিলাম, সালাদ কেটে দিয়েছি। আর এই যে দুপুরে মুরগি, গরু গোস্তের তরকারি এগুলা সামনে দিয়ে দিয়েছি। এখন ছেলের ২ জন ফ্রেন্ড আসবে, ওরা খাবে। আর তারপর ওর বাবার সাথে যারা চলাফেরা করে, ওর বাবার লোক বলতে মসজিদের খাদেম সাহেব এবং সিকিউরিটি গার্ড, তারপর ২-১ জন আছে, ওনারা এসে খাবে। মহান আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প থেকে রক্ষা করেছেন। আর এবছরের ঈদটা মানুষের আনন্দের চেয়ে নিরানন্দে পরিণত হয়েছে বেশি। জায়গায় জায়গায় এত দুর্ঘটনা, এত অ্যাক্সিডেন্ট এবারের ঈদে হয়েছে, মহান আল্লাহ তাআলাই জানে এগুলো আমাদের কিসের ইঙ্গিত দিচ্ছে। তো অনেক দুঃখ কষ্টের পরে এখন আপনাদের সাথে আরেকটু কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করতেছি। এগুলো হলো আমার মেয়েদের ঈদ সালামির টাকা। তো এখানে ১ম যে ৳৫০০ নোট এটা ওদের দাদি দিয়েছে। ২ মেয়েকে ৳৫০০ করে ৳১,০০০ দিয়েছে আর ছেলেকে দিয়েছে ৳১,০০০। তো ওর দাদা বেঁচে থাকলে ওদের সালামি আরেকটু বাড়তো, আরো বেশি করে ওর দাদা নাতি-নাতনিদের দিত। তো দাদি তো কোত্থেকে দিবে, যা পেরেছে তাই দিয়েছে, তাতেই ওরা শুকরিয়া। আর এটা হচ্ছে বড় মেয়ের ঈদ সালামির টাকা। ওদের ২ বোনের ৳১৫৫০ করে সালামি হয়েছিল। তো বড় মেয়ের খুচরা টাকাগুলো ওর বাবাকে দিয়ে ওর বাবার থেকে আবার নোট করে নিয়েছে। আর ছোট মেয়ের টাকাতে হাতই দিতে দেয় না। ওর কাছে ৳৫০, ৳১০০ নোটই ভালো লাগে। দিনের মধ্যে যে কতবার এই টাকাগুলো বের করে আর গুনে, গুনে রাখে। যাই হোক, ভিডিওর শেষের দিকে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখানে থাকবেন সহি সালামতে সুস্থ নিরাপদে থাকার চেষ্টা করব আমরা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবারও সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ হাফেজ।